स्वागत है। आइए इस अद्वितीय आध्यात्मिक अनुभव का भाग बने। In 50 meters, your destination will be on the right. আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মহাকুম্ভের কুম্ভ মেলার এক অভিজ্ঞতা। 2025-এ প্রয়াগরাজে আয়োজিত হয়েছিল কুম্ভ মেলা। এই কুম্ভ মেলার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। প্রত্যেক 12 বছর অন্তর আয়োজিত হয় পূর্ণকুম্ভ, কারণ বৃহস্পতিকে সূর্যের চারপাশে একবার অরবিট করতে সময় লাগে 12 বছর। প্রত্যেক 6 বছর অন্তর আয়োজিত হয় অর্ধকুম্ভ, আর এরকম 12টা পূর্ণকুম্ভ যখন অর্থাৎ 144 বছর পর আয়োজিত হয় মহাকুম্ভ, আর 2025-এর কুম্ভটা ছিল মহাকুম্ভ। আমাদের এই কুম্ভ সম্পর্কে বর্ণনা আছে পুরাণে, শ্রী ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণে আপনি খুঁজে পাবেন। কিন্তু আমি প্রথম এই কুম্ভ সম্পর্কে পড়েছিলাম অটোবায়োগ্রাফি অফ আ যোগী এই বইটিতে। আপনারা যে ফিল্ডের মানুষ হন না কেন, জীবনে অন্তত এই বইটি একবার পড়বেন। আপনি যদি জন্মসূত্রে ভারতীয় হয়ে থাকেন, অবশ্যই এই বইটি একবার পড়বেন। এই বইটি পড়ে কুম্ভ মেলাতে যাওয়ার লোভ আমি সামলাতে পারিনি। প্রয়াগরাজ, উজ্জৈন, হরিদ্বার, নাসিক, ভারতবর্ষের এই 4 পবিত্র স্থানে কুম্ভ আয়োজিত হয়। কোন বছর কোন স্থানে কুম্ভ আয়োজিত হবে তা ডিসাইড হয় লংটিটিউড ল্যাটিটিউড অনুসারে। সূর্য বৃহস্পতির কোন রাশিতে অবস্থান করছে তার উপর ভিত্তি করে। বৃহস্পতি বৃষ রাশিতে, সূর্য মকর রাশিতে অবস্থান করলে প্রয়াগরাজে কুম্ভ আয়োজিত হয়। জুপিটার অর্থাৎ বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্যও সিংহ রাশিতে অবস্থান করে, তখন নাসিকে কুম্ভ আয়োজিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে আর সূর্য যখন মেষ রাশিতে অবস্থান করে, তখন কুম্ভ উজ্জয়িনে আয়োজিত হয়। এই কুম্ভের মেন প্রথা হলো বিশেষ সময়ে, বিশেষ শাহী টাইমে, বিশেষ তিথিতে আমরা স্নান করি। এই যে স্নান করার প্রথা কতটা সায়েন্টিফিক, চলুন এবার এটা জেনে নিই। ডক্টর টম ক্যাম্পবেলের যে রিসার্চ কালেকটিভ কনসাসনেস হিলিংয়ের উপরে, এই রিসার্চ বিশ্বব্যাপী খুব দারুণ সাড়া ফেলেছে। আর আপনারা সবাই জানেন তিনি প্রুভও করেছেন যে কালেকটিভ কনসাসনেস হিলিং কতটা উপকারী, কতটা আমাদের জন্য প্রয়োজন, কতটা লাইফ চেঞ্জিং। আর আমরা এটাই তো পালন করে আসছি হাজার হাজার বছর ধরে। কুম্ভ ও কালেকটিভ কনসাসনেস হিলিংয়ের উপরে আমাদের এই কুম্ভের মূল লক্ষ্যই হলো সমগ্র পৃথিবীর লোক যেন আরোগ্য প্রাপ্তি করে। ভারত সপ্তঋষির ভূমি, বিশ্ব কল্যাণ, জনকল্যাণ, মানবতার কল্যাণের জন্য এই কুম্ভ। অমৃত স্নান যোগে মহানাত্মাদের ঊর্জা হাওয়া জলের মাধ্যমে মিশে শারীরিক মানসিক বিকার আমাদের দূর করে। কুম্ভমেলায় চন্দ্র, সূর্য, বৃহস্পতি 3 গ্রহের ঊর্জা বা শক্তি একটা পার্টিকুলার প্লেসে খুব ইন্টেন্স রূপে আসে। কালেকটিভ কনসাসনেসে এনার্জির এক ভার্টেক্স ডেভেলপ হয় বায়ুতত্ত্বে, অগ্নিতত্ত্বে, জলতত্ত্বের মাধ্যমে। তাই হিউম্যান বিহেভিয়ারকেও কিন্তু ডেভেলপ করতে পারে। আর জল আমাদের শাস্ত্রেই মেনশন আছে, আমাদের আধ্যাত্মিক চেতনাকে খুব সহজেই পরিবর্তিত করতে পারে। যেমন আমরা প্রাণায়াম প্র্যাকটিস করি, আমরা যোগীরা বায়ুতত্ত্বকে কাজে লাগিয়ে আমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ করি। প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে আমাদের যে কুণ্ডলিনী শক্তি জাগরণ করি, আমাদের সূর্য শক্তিকে বা ঊর্জাকে সুষুম্নার মাধ্যমে ঊর্ধ্বগামী করি। জলতত্ত্বের মাধ্যমে খুব সহজেই তা আমাদের বিকাশ ঘটে। সাধারণ মানুষের চিন্তা, লো ভাইব্রেশন থিঙ্কিং প্যাটার্ন আমাদের ব্লাড সেল ব্রেনে রেকর্ড হয়। প্রাণায়াম অভ্যাস আর এই রকম কুম্ভের মতো আধ্যাত্মিক স্পিরিচুয়াল গঙ্গাতে ডুব লাগানো, এই সব কিছুই আমাদের ভিতর থেকে ফ্লাশ আউট করে বের করে দেয়। আর আমরা উন্নত চিন্তা বা সুপার কনসাসনেসের বা সুপার ভাইব্রেশনের সংস্পর্শে আসতে পারি। আমাদের আধ্যাত্মিক চেতনার ঊর্ধ্বগামী হয়, খুব বিকাশ হয়। তাই সবাই এই সমস্ত বিশেষ করে উৎসবে ভাগ নেবেন, আপনাদের জন্য খুব জরুরি। আমরা সবাই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অংশ।
সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রিন্সিপাল কিন্তু আমাদের মধ্যেই সমাহিত আছে। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই সমাহিত। ওই জন্য দ্য ইউনিভার্স উইদিন আস, উই আর ইন দ্য ইউনিভার্স, এটা কিন্তু বলা ভুল হবে না। আমাদের পূর্বপুরুষ, আমাদের ভারতীয় ঋষি মুনিরা এই সায়েন্স জানতেন, তাই যোগ আয়ুর্বেদের মতো বিজ্ঞান আমাদের উপহার দিয়েছেন। এই কুম্ভের মূল লক্ষ্যই হলো সমগ্র পৃথিবীর লোক যেন আরোগ্য প্রাপ্তি করে। ভারতবর্ষ সর্বদিক দিয়ে সম্পন্ন, আধ্যাত্মিক চেতনায় সবচেয়ে উন্নত এক দেশ। এবার জানবো 2025-এ প্রয়াগরাজে কুম্ভের কিছু ব্যবস্থাপনা নিয়ে কথা। দেখুন, ব্যবস্থা খুব দারুণ ছিল। সর্বত্র জল অ্যাভেলেবেল ছিল, অসংখ্য পরিমাণের বাথরুম টয়লেট অ্যাভেলেবেল ছিল, চেঞ্জিং রুম, ঘাটের যেখানে স্নানের জায়গা ছিল অসংখ্য, মানে চেঞ্জিং রুম এত পরিমাণে ছিল যে কারোর কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। সরকারিভাবে থাকার জায়গা ছিল, টেন্ট সিটি ছিল, আপনি যদি চাইবেন পয়সা দিয়ে লাক্সারি টেন্ট প্রাইভেটভাবেও থাকতে পারবেন। সুরক্ষা ব্যবস্থার কথা তো বলার নয়, অসাধারণ। জলে ড্রোনের মাধ্যমে বিভিন্নভাবে নজরদারি চালানো হয়েছে। পুলিশ বাহিনী সবসময় সতর্ক এবং সজাগ ছিল এবং খুব হেল্পফুলও ছিল। সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। ফ্রি ফুডেরও ব্যবস্থা ছিল। অবশেষে ভারাক্রান্তর মনে কুম্ভ মেলার থেকে বিদায় জানিয়ে বাড়িতে আসলাম। 5 থেকে 7 দিনের এই যাত্রা স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের মতো, ভোলার নয়। এত সুন্দর ব্যবস্থাপনা কল্পনার বাইরে। পুরো জায়গাটা 24টা সেক্টরে ভাগ করা হয়েছিল। ত্রিবেণী সঙ্গম হলো 3 নম্বর সেক্টরে, যেখানে আমরা রাত্রি 3টে 2 দিন আমরা মহাশিবরাত্রি স্নানটা করেছিলাম। 3 দিন 26 তারিখে এবং 27 তারিখে স্নান করেছিলাম ভোর 3টের সময়, 4টের সময়, আর তারপরের দিন আমরা ভোর 4টের সময় স্নান করেছিলাম। অসাধারণ এই ঊর্জা, এই ভাইব্রেশন বলে বোঝানোর মতো নয়। অসাধারণ এক অভিজ্ঞতা। ঈশ্বরের অনেক কৃপা যে আমরা 2025-এ কুম্ভতে এক্সপিরিয়েন্স করতে পেরেছি, আমি, আমার মা, আমার বাবা এবং আমার হাজব্যান্ড সবাই মিলে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও ওখানকার কিছু দর্শনীয় স্থান ছিল, অক্ষয় বট, বড় হনুমান মন্দির। এই সমস্ত মন্দিরগুলো অবশ্যই করে ভিজিট করবেন আপনারা যখন যাবেন। আমরা তো করেইছি, এগুলো ছাড়া কুম্ভ মেলা অসম্পূর্ণ থেকে যাবে। আর সাথে আলপি দেবীর মন্দির, যেটা কিনা আমাদের 51 শক্তিপীঠের মধ্যে একটা খুব জাগ্রত শক্তিপীঠ। আর সাথে এলাহাবাদের কিল্লা ঘাট আমার খুব পছন্দের একটা জায়গা ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদের সঙ্গে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো। আপনাদেরও যদি এরকম সুযোগ হয় অবশ্যই যাবেন প্রয়াগরাজে। আর থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। परंतु मंथन तभी सफल होगा जब देवता और दानव
मिलकर प्रयास करेंगे। ये कैसे संभव होगा नाथ? सृष्टि के कल्याण हेतु इन दो परस्पर शक्तियों को साथ आना ही होगा। हरि आज्ञा से मंथन आरंभ किया गया। मंदराचल पर्वत को बढ़ाया और नाग वासुकी को वेदी बनाकर दानव और देव समुद्र को मथने लगे। मंथन आरंभ होने के कुछ समय बाद ही हर ओर अंधकार छा गया। भीषण ताप से सब झुलसने लगा। हे ईश्वर, ये कैसे होता है? ये हलाहल विष था, जिसकी भयंकर गंध और ज्वाला से सब नष्ट होने लगा। और तब जीवों की करुण पुकार सुन पशुपति महादेव प्रकट हुए। यदि इस विष को नियंत्रित नहीं किया गया तो प्रलय सुनिश्चित है, परंतु मैं इसके भी को इस सृष्टि को छूने नहीं दूंगा। महादेव ने विष को अपने कंठ में धारण कर लिया। इस कारण उनका कंठ नीला हो गया और वे नीलकंठ कहलाए। महादेव की कृपा से हलाहल विष की ज्वाला शांत हो गई और तीनों लोगों में संतुलन स्थापित हुआ। मंथन पुनः आरंभ हुआ और एक के बाद एक अमूल्य निधियां प्राप्त होने लगी। अंततः अमृत घट लिए धन्वंतरि प्रकट हुए। अधीर हो इंद्र ने धन्वंतरि से कुंभ छीन लिया, परंतु दानव ये कैसे होने लगे? देवों और दानवों में अमृत पाने के लिए छीना झपटी शुरू हो गई। इस तरह का अंत करने के लिए श्री हरि को मोहिनी रूप में अवतरित होना पड़ा और उन्होंने बड़ी चतुराई से सारा अमृत देवताओं को मिला उन्हें अमर कर दिया। समर्थ हो देवों ने स्वर्ग पर धर्म का राज पुनः स्थापित किया। परंतु इस सारे प्रकरण में एक विशेष बात और हुई। छीना झपटी में अमृत की 4 जार